ধ্বংসস্তূপ জঙ্গিদের ঘাঁটি, জঙ্গি ঘাঁটি তছনছের ভিডিও প্রকাশ, দেখাবো সেই ছবি। 7ই মে মধ্যরাত, 7ই মে রাতে ভারতের অপারেশন সিঁদুর, বেছে বেছে জঙ্গি ঘাঁটি টার্গেট বায়ুসেনার, সেই ছবি আরো ক্লোজলি আপনাদের সামনে। বায়ুসেনার এই জঙ্গি ঘাঁটি টার্গেটের পর যে ছবি আপনারা দেখছেন, ধ্বংসস্তূপে পরিণত মুরিদকে বাহাওয়ালপুর, জঙ্গি ঘাঁটি টার্গেট, প্রকাশ্যে এলো ভারতীয় ধ্বংসলীলার সেই ভিডিও। 7ই মে রাতে ভারতের অপারেশন সিঁদুরে গুড়িয়ে যাওয়া জঙ্গি ঘাঁটির ছবি আপনাদের সামনে, মুরিদকের ছবি দেখাচ্ছি। বেছে বেছে জঙ্গি ঘাঁটি টার্গেট বায়ুসেনার, এভাবেই তছনছ হয়ে যায় জঙ্গি ঘাঁটি। মুরিদকে বাহাওয়ালপুর, জঙ্গি ঘাঁটি টার্গেট। যে ছবি আপনারা দেখছেন, বাহাওয়ালপুরের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, লস্কর-ই তৈয়বার হেডকোয়ার্টার। আমরা সেই ছবিগুলো এর আগেও দেখেছিলাম, স্যাটেলাইট ইমেজেও দেখেছিলাম, এবার সেই ছবি একেবারে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে তছনছ তা প্রমাণিত, জঙ্গি ঘাঁটি ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেখানে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, মুরিদকের ছবি, বাহাওয়ালপুরের ছবি আমরা দেখাচ্ছি, যেখানে জঙ্গি ঘাঁটিকেই যে টার্গেট করা হয়েছিল তা স্পষ্ট, এবং ঘটনার অভিঘাত এতটা ছিল যে ধ্বংসস্তূপ এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক। একেবারেই দেখো, মুরিদকে এবং বাহাওয়ালপুর, লস্কর-ই তৈয়বা এবং জৈশ-এ মোহাম্মদের যে হেডকোয়ার্টার, তাতে ভারতের তরফ থেকে যে হামলা করা হয়েছিল তার প্রায় 1 মাস পেরোতে বসেছে। অর্থাৎ 7ই মে যে হামলা করা হয়েছিল তার যে কতটা তার ডিস্ট্রাকশন ছিল তার ছবি কিন্তু এখনো স্পষ্ট। এই সদ্য আমাদের হাতে যে ভিডিও এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে বাহাওয়ালপুরের যে হেডকোয়ার্টার, সেখানকার ছাদ পুরো ভেঙে গিয়েছে এবং সেটা একেবারে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি স্পষ্ট, সেই ভিডিওতেই সেই ছবি স্পষ্ট। অন্যদিকে মুরিদকে যে একাধিক ব্লক, মানে সেখানকার প্রেয়ার হল থেকে শুরু করে একাধিক ব্লক যে প্রবল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সেই ছবিও কিন্তু একেবারেই স্পষ্ট। এবং ভারতের তরফ থেকে বারবার করে এই দাবি করা হয়েছিল যে জঙ্গি ঘাঁটিকেই শুধু নিশানা করা হয়েছে, এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যে এই দুটি লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ জৈশ এবং লস্করের হেডকোয়ার্টার হিসেবে কাজ করতো। এবং এই যে মুরিদকে যেখানে গত শুক্রবার সেখানে আবার নতুন করে প্রেয়ার শুরু করা হয়েছে, সেখানেই কিন্তু একেবারে হাফিজ সাঈদ থেকে শুরু করে আব্দুর রহমান মাক্কি এবং তালহা সাঈদের মতো জিহাদিরা, তারা সেখানে জিহাদি লেকচার প্রতি শুক্রবার করে দিত। সেই জায়গায় এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু লোককেও এই ভিডিওতে দেখা যাচ্ছে, তবে ইন্টেলিজেন্স সোর্সেস আমাদেরকে যেটা জানাচ্ছে সেটা আশেপাশের যারা স্থানীয় কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ তারাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। অর্থাৎ বড় সড়ো অভিঘাত যে ভারত এনেছে, এবং সেটা 1 মাস বাদেও প্রায় 1 মাস হতে চলেছে, সেই তারপরেও কিন্তু এই ছবিতে একেবারে স্পষ্ট হয়ে উঠেছে রুমেলা। বেশ, এদেশে থেকে চরেরা শত্রু দেশে তথ্য পাচার করত। কিভাবে হতো? হানি মানি ট্র্যাপের মাধ্যমে। ফার্স্টে মানি, দেন হানি। তথ্য পাচার করেছে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, আর এই মতিরামকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। এই যে ট্র্যাপের কথা বলছি, হানি ট্র্যাপেই ভারতের তথ্য আইএসআই এর হাতে। হানি ট্র্যাপের ফাঁদে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, উত্তর পূর্ব ভারতের এক মহিলার ফাঁদে পা। কথা বলবো, অমিত রয়েছেন সঙ্গে। অমিত, সিআরপিএফ জওয়ান, দেশের নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তার জানা, এরকম লোককে টার্গেট করা হচ্ছে, তাকে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপে ফাঁসিয়ে কিভাবে তথ্য পাচারের কাজে লাগানো হতো? যে সমস্ত গুপ্তচরের তথ্য এখন উঠে আসছে বা তদন্ত যত এগোচ্ছে, তাতে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের তথ্য কিন্তু উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে। সেক্ষেত্রে মতিরাম জাট, সিআরপিএফ জওয়ান যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে প্রথমে হানি ট্র্যাপে পড়ে, কারণ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন সিআরপিএফ জওয়ান। তার সাথে উত্তর পূর্ব ভারতের এক মহিলার পরিচয় হয় এই সোশ্যাল মাধ্যমে, এবং তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে, এবং ওই মহিলা মারফতই হানি ট্র্যাপে পড়ে যান এই জওয়ান। প্রথমে তার কাছে টাকা চাওয়া হতো, এবং পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য কিন্তু
হাতিয়ে নেওয়া হয় ব্ল্যাকমেল করে। এবং পরবর্তী সময় সে যখন এই মহিলার সংস্পর্শে আসে এবং তাকে পরবর্তী সময় তাকে টাকার অফার করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে বিদেশ থেকে বহু টাকা তার অ্যাকাউন্টে এসছে এবং সেই টাকা পেয়ে সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বা সেনাবাহিনী বা সিআরপিএফ তাদের কিন্তু তথ্য তুলে ধরেছে। কারণ আমরা জানি যে বর্ডার বা সীমান্ত এলাকাতে একদম স্ট্যান্ডিং যে রুট থাকে বা রুট লাইন থাকে তাতে কিন্তু প্রথম সারিতে কিন্তু আগে হচ্ছে সামরিক বাহিনী বা বিএসএফ, তারপরে সেকেন্ড লাইন অফ সাথে কিন্তু থাকে হচ্ছে সেনাবাহিনী জওয়ানরা এবং ভেতরে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু সিআরপিএফ কাজ করে থাকে। সেক্ষেত্রে কিভাবে এরা কাজ করে সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে টাকার বিনিময়ে কিন্তু পৌঁছে দিয়েছেন পাকিস্তানের এজেন্টের হাতে, এমনটা কিন্তু উঠে আসে। সেক্ষেত্রে একদিকে হানি ট্র্যাপ, পরবর্তী সময় মানি ট্র্যাপ, দুটো ট্র্যাপে কিন্তু এখানে কাজ করেছে, এমনটা কিন্তু এনআইএ দাবি করা হচ্ছে। বেশ, পহেলগাঁওতে যদি থাকে সেটা তো সীমান্তের লোক নয়, সিআরপিএফ নর্মালি ইন্টারনাল সিকিউরিটিতে ব্যস্ত থাকে। যদি হঠাৎ দেখা গেল যে একজনকে দুজন তাদের লাইফস্টাইলটা বেশ উন্নত হয়েছে অথচ তাদের সঙ্গে যারা একই পদে কাজ করছে তাদের দেখা যাচ্ছে যে যেভাবে ছিল তারা সেইভাবেই আছে, তখন ওনাদের যে কোম্পানি কমান্ডার কিংবা যেই কমান্ডার হোক তার মনে একটা সন্দেহ আসা উচিত যে ওই একই জায়গায় থেকে একই পদে থেকে এর জীবনযাত্রা প্রণালীটা অত কেন ফ্ল্যাশি। এই যে হানি ট্র্যাপ যারা করে তারা এক দুজনকে করে না, এদের কিন্তু অনেক খদ্দের আছে এবং সেই জায়গাটা তারা প্রত্যেকেই কিন্তু করছে। হতে পারে যে এদের লাগানো হয়েছে। জ্যোতি রানী মালহোত্রা গ্রেফতারের পর পাকিস্তানের এই হানি মানি ট্র্যাপের তথ্য সামনে আসে। কিভাবে কাজ করে এই চক্র? মানি ট্র্যাপ, সেখান থেকে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক। হানি ট্র্যাপ, এরপরই আধিকারিকদের থেকে তথ্য আদায়, পাকিস্তানে সেই তথ্য পাচার, পাক আইএসআই এর থেকে টাকা আদায়। ঠিক এভাবেই এই যে চক্রের ছবি আপনারা দেখছেন গ্রাফিক্যালি, ঠিক এভাবে এই সার্কেলেই ট্র্যাপড হচ্ছেন একাধিক। এই জ্যোতি রানী মালহোত্রা বলুন, মতিরাম জট বলুন বা আরও যারা পাক চর রয়েছে, তাদেরকে ফান্ড কে করছে? এবার তাতেই নজর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। টেরর ফান্ডিং এ নজর এনআইএ, ধৃত পাক চরের লেনদেনে জোরালো সন্দেহ, ধৃত মতিরাম জাটের লেনদেনে নজর এনআইএ, ধৃত সিআরপিএফ জওয়ানের বিভিন্ন অ্যাকাউন্টে তদন্তকারীরা নজর রাখছেন। মোমিনপুরের ব্যবসায়ীর মাধ্যমে লেনদেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তে ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম এনআইএর দপ্তরে। পাকচর তদন্তে তপসিয়ায় এক নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ। মতিরাম ঘনিষ্ঠের সঙ্গে কথোপকথনের জেরেই জিজ্ঞাসাবাদ। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো একেবারে এই মতিরাম জাটের থেকে যে 100টিরও বেশি অ্যাকাউন্ট দেখা গেছে, সেখান থেকে তার অ্যাকাউন্ট বেশ কিছু টাকা ঢুকেছে এবং সেই 100টি অ্যাকাউন্টই ইতিমধ্যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির নজরে, যার মধ্যে গত শনিবার 3টি জায়গায় কলকাতা শহরে তারা তল্লাশি অভিযান চালায়। সেখান থেকেই দেখা যায় মোমিনপুরের একজন ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, যাকে ইতিমধ্যে আজ এনআইএ দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি এনআইএ দপ্তরে গেছেন। এখনো কিন্তু তাকে জিজ্ঞাসা দেখা যায় বেশ কিছু ধাপে ধাপে এই মতিরাম জাটের অ্যাকাউন্টে এই অ্যাকাউন্ট মারফত টাকা দেয়। সেক্ষেত্রে এই টাকাগুলো কারা পাঠাতো? কারণ মিডিলম্যান থ্রু তাদেরকে নগদ টাকা দেওয়া হতো এবং থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে তার কাছে টাকা পৌঁছতে, এমনটাই কিন্তু সন্দেহ করছে তদন্তকারী। নগদ টাকা কারা দিত সেই গোটা বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে এবং শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও মোট 100টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এনআইএ তদন্তকারী আধিকারিকের নজরে রয়েছে, যেখান থেকে লাগাতার এই মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা ঢুকতো এবং পুরো এই টাকাটাই এই পাক গুপ্তচর ভিত্তিক কাজেই লাগাতো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এই কারণে বেশ কিছু যেরকম অ্যাকাউন্ট স্ক্যানার রয়েছে, এছাড়া বেশ কিছু ব্যবসায়ী এনআইএ স্ক্যানারে রয়েছে, যারা এই থার্ড পার্টি অ্যাপের থ্রু মতিরাম জাটের অ্যাকাউন্টে টাকা পাঠাতো এবং কোন মিডলম্যানের হাত দিয়ে এই নগদ টাকা আসতো সেই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে বেশ। টেরর ফান্ডিং এ কলকাতা থেকে সন্দেহজনক লেনদেনে নজর এনআইএর। 2024 নভেম্বর ডিসেম্বরে একাধিক লেনদেন হয়। কোথায় হয়, কার সঙ্গে হয়, জানার চেষ্টা করছে এনআইএ। কথা বলবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, একেবারে মোমিনপুরের যে ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলম, যাকে ইতিমধ্যে এনআইএ দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,
তার একটি অ্যাকাউন্ট থেকে অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ মারফত 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে প্রায় 28,000 টাকার কাছাকাছি এই মতিরাম জাটের অ্যাকাউন্টে যায় এবং শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় 22,000 টাকার কাছাকাছি ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে এই টাকা কিভাবে ট্রান্সফার করা হলো বা কার মারফত এই নগদ টাকা এই ট্রাভেল এজেন্টের কাছে আসলো, তারপরে সে ট্রান্সফার করলো, গোটা বিষয়টি ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। অর্থাৎ যে টেরার ফান্ড একেবারে অভিনব পন্থায় সমাজ মাধ্যমে ছবি এবং ভিডিও দেওয়ার বিনিময় এইরকম ভাবে যে টেরার ফান্ডে টাকা দেওয়া হতো, সেই টাকা পৌঁছাতে পাক গুপ্তচরদের কাছে, এই বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে। সেক্ষেত্রে আজ মাসুদ আলমকে একদিকে যেমন ডেকে পাঠানো হয়েছে, অন্যদিকে তপসিয়ার যে নিরাপত্তারক্ষী যাকে জায়গাটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ এই সিআইপিএফ জওয়ানের ঘনিষ্ঠদের সঙ্গে তার একাধিক সংবাদ মাধ্যমে কথোপকথনের বিষয় উঠে এসেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করে এনআইএ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় যে এর পেছনে আর কারা যুক্ত রয়েছে, বিশেষ করে কাদের মারফত এই নগদ টাকা এই ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল এজেন্সির কাছে আসতো, এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে এনআইএ তদন্তকারী আধিকারিক। বেশ, কলকাতায় পাকচর যোগ, 3 জায়গায় এনআইএ তল্লাশি। পাকিস্তান থেকে টাকা এসেছে কলকাতার অ্যাকাউন্টে, সেই টাকা জঙ্গিদের হাতে গিয়েছে বলেই সন্দেহ। তদন্তকারীদের নজরে আর কি দেখুন ইন ডিটেল। পাকিস্তানের হয়ে চরবৃত্তি, এর সঙ্গে জড়িয়ে গেল কলকাতার নাম। শনিবার কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ, খিদিরপুর, পার্ক সার্কাস এবং মোমিনপুরে। এই মোমিনপুরে ডায়মন্ড হারবার রোডের এক ট্রাভেল এজেন্সিতে হানা দেয় এনআইএ। ওই নম্বরে সেম অন্য রেকর্ড পেয়েছে 3টে ট্রানজ্যাকশনে, যে আমরা পে পয়েন্ট ইন্ডিয়া থার্ড পার্টি অ্যাপস দিয়ে করেছিলাম। মানি ট্রান্সফার করি থার্ড পার্টি অ্যাপস দিয়ে হয়, মানি ট্রান্সফার হয়, ঠিক আছে। ও টাকা নেয়, আমিও টাকা নেই, সব মিলিয়ে কাজ হয়। তাহলে ওই 3টে ট্রানজ্যাকশন হয়েছিল থার্ড পার্টি অ্যাপস দিয়ে, বাস আর কিছু নেই। 3টে মোবাইল আর একটা ল্যাপটপ নিয়ে গেছে। বিদেশ থেকে টাকা এসেছে, সেই টাকা গিয়েছে জঙ্গিদের হাতে, এমনই সন্দেহ করছেন এনআইএর গোয়েন্দারা। তাই শতাধিক অ্যাকাউন্টে নজর এনআইএর। কলকাতার বেশ কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। 2024 সালের নভেম্বর থেকে পরের 3 মাসে কলকাতার অ্যাকাউন্টে ঘন ঘন লেনদেন হয়েছে। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। সেনা অভিযানের আগেই অপারেশন মির্জাফর শুরু করেন গোয়েন্দারা। ঘরের শত্রু খোঁজার কাজ শুরু হয়, ধরা পড়ে একের পর এক পাকচর। গত মাসে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাটকে। তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কলকাতাতেও লেনদেন হয়েছে বলে দাবি। সেই সূত্রেই শনিবার কলকাতায় এনআইএর অভিযান। কলকাতার 2 ব্যবসায়ীকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। একজন খিদিরপুরের ব্যবসায়ী মোহাম্মদ ইজাজ, আরেকজন মোমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। দুজনের সঙ্গেই ধৃত মতিরাম জাটের যোগসূত্র মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। ধৃত আদা সেনার সূত্রে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলও এখন এনআইএ নজরে। গোয়েন্দাদের দাবি, মতিরামকে এক ব্যক্তি ঘন ঘন হোয়াটসঅ্যাপে মেসেজ করতেন। সেই ব্যক্তির সঙ্গে পার্ক সার্কাসের মোহাম্মদ ওয়াকিলেরও যোগাযোগ রয়েছে। নিউজ 18 বাংলা।